বুঝেন না কোনটা কিনা যাবে, বুঝেন না। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধান কর্তৃক আমাদের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন। এমন কিছু একটা বাংলাদেশ আওয়ামী লীগ ঘটাতে চলেছে বা ঘটাবে, যেটির মাধ্যমে প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটার একটি সম্ভাবনা রয়েছে। এগুলো হচ্ছে সব সিম, ঠিক আছে? এই যে সিমগুলো, এই যে সব নাম্বার সহ পাসওয়ার্ড দেওয়া আছে। নিঃসন্দেহে এটা গায়েবী মদত, বাট আমি আমার জায়গা থেকে জাতি হিসেবে বাঙালি তো ধৈর্য কম, আমি চাই যে গায়েবী মদতের ধরনটা এটা যেটা হয়েছে আলহামদুলিল্লাহ এটা আসলে দেশে সেনাবাহিনীর মধ্যে কি কোনো অস্থিরতা দেখা যায়? জানিয়ে দেবো এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনাদেরকে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখবেন। দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আপডেট খবর কেউ এড়িয়ে চলে যাবেন না, গেলেই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট খবরগুলো মিস করবেন। দর্শক, তাই আপনাদেরকে দেরি না করে চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখতে থাকি। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আওয়ামী লীগের যে সক্রিয়তা দেখা যাচ্ছে, তাতে অনেকেই মনে করছেন যে এমন কিছু একটা বাংলাদেশ আওয়ামী লীগ ঘটাতে চলেছে বা ঘটাবে, যেটির মাধ্যমে প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটার একটি সম্ভাবনা রয়েছে। যাই হোক, এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লক্ষ্য করছি, সেটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন। কার দ্বারা কিভাবে নজরবন্দিতে রয়েছেন এটি আসলে কেউ প্রকৃতপক্ষে উপস্থাপন না করলেও বা ইশারা ইঙ্গিতে যেটি বোঝা যায়, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধান কর্তৃক আমাদের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এই বিষয়টি নিয়ে এখন বেশ কিছু প্রচারণা চালাচ্ছেন। এখন এই বিষয়টি মূলত কেন এসেছে বা এই বিষয়টি কেন বলা হচ্ছে, এর পাশাপাশি আরও কিছু বিষয় কিন্তু চলমান রয়েছে, যেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রাখা হচ্ছে, সেনাপ্রধান ক্ষমতা দখল করে নিচ্ছেন বা সেনাপ্রধান ক্ষমতা হাতে নিয়ে নিচ্ছেন, আবার রাষ্ট্রপতি ওনার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা বলে সেনাবাহিনীর প্রধানকে দিয়ে এই সকল কর্মকাণ্ড করাচ্ছেন। যাই হোক, এই সকল বিষয় নিয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এখন বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচ্য সেটি হচ্ছে আসলেই কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন কিনা, এবং উনি এই যে বিষয়টি নজরবন্দির বিষয়টি, এই বিষয়টি আসলে সত্যি নাকি মিথ্যা বা কেন আসলো। এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে ফ্রান্স যে বার্তাটি দিয়েছে সেই বার্তাটি আসলে কি বা এর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক কতটুকু। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের যে ওশেন কনফারেন্স রয়েছে ফ্রান্সে, সেটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তিনি যাননি। ওনার সেই সফর উনি বাতিল করেছেন। এছাড়াও স্পেনে ওনার আরেকটি সফর রয়েছিল, সেই সফরও কিন্তু উনি বাতিল করেছেন। এই যে ওনার সফর বাতিল করা, আমরা ইতিমধ্যে দেখেছি যে উনি সরকার গঠন করার পর থেকে বা উনি উপদেষ্টা পরিষদে আসার পর থেকে কিন্তু বিভিন্ন দেশে রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় ব্যক্তিগত বিভিন্ন ধরনের সফর করেছেন। শুধু উনি করেননি, ওনার সাথে ওনার সফর সঙ্গে সহ উপদেষ্টা পরিষদের অনেক মানুষ গিয়েছেন, যেটি কূটনৈতিকভাবে আসলে হয়ে থাকে, অনেক মানুষজন গিয়েছেন। কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের আয়োজিত একটি কনফারেন্স, সেটিতে তিনি উপস্থিত হচ্ছেন না বা উনি সেখানে যাচ্ছেন না। তাহলে কি প্রকৃতপক্ষে ওনাকে যাওয়ার যে পথ, সেই পথ কি কেউ আটকে দিল, অথবা ওনাকে কি কেউ যেতে বাধা দিল নাকি? এই বিষয়টি নিয়ে প্রকৃতপক্ষে আসলে সেনাপ্রধানকে অনেকে দায়ী করছেন, অনেকে সেনাবাহিনীর অথবা রাষ্ট্রপতির যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু তুলে আনছেন। আমি মনে করি না প্রকৃতপক্ষে আসলে এটি হচ্ছে, এবং ফ্রান্স যে বার্তাটি প্রকৃতপক্ষে দিয়েছে এটির প্রভাবেই কিন্তু এই বিষয়গুলো ছড়াচ্ছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেখানে যাননি। কারণ ফ্রান্স সোজাসুজি তাদের যে বার্তা, সেই বার্তায় কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এক কথায় বলা যায় যে স্বীকৃতি দেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই কনফারেন্সে যেতে চেয়েছিলেন এবং ফ্রান্সের যে প্রধানমন্ত্রী রয়েছেন ওনার সাথে দ্বিপাক্ষিক একটি বৈঠক করতে চেয়েছিলেন, এবং সেটির প্রস্তাব কিন্তু বাংলাদেশ থেকে দেওয়া হয়েছিল। তবে ফ্রান্সের প্রশাসন এবং ফ্রান্সের পররাষ্ট্র যে মন্ত্রণালয় রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ ফ্রান্সের যে প্রধানমন্ত্রী রয়েছেন বা ফ্রান্সের যিনি শাসনকর্তা রয়েছেন, উনি প্রকৃতপক্ষে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং ওনার প্রধান উপদেষ্টা যেটি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করতে রাজি হননি। এখন এই যে দ্বিপাক্ষিক বৈঠক করতে রাজি হননি, এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি, এগুলো হচ্ছে সব সিম, ঠিক আছে? এই যে সিমগুলো, এই যে সব নাম্বার সহ পাসওয়ার্ড দেওয়া আছে, ওকে? এগুলো সব সিম।
মোবাইল গুলো বার করে দেন। এসি লাগে উপরে আরো অনেক কিছু আছে। ভাই কয়েনেরও তো ব্যবসা আছে, কয়েনেরও ব্যবসা। এগুলো হচ্ছে সব সিম, ঠিক আছে? এই যে সিম গুলা, এই যে সব নাম্বার সহ পাসওয়ার্ড দেওয়া আছে। ওকে, এগুলো সব সিম। এই দেখেন, এটা খুলে দেখাই। এই দেখেন সিম, ঠিক আছে? এই সব সিম। এই যে এখানে এটা খুলো। ঠিক আছে, তিনটেই খুলুন। হ্যাঁ, মেজর পরিচয় সে এই পাশের মহিলা নিঃসন্দেহে এটা গায়েবী মদত, বাট আমি আমার জায়গা থেকে জাতি হিসেবে বাঙালি তো ধৈর্য কম। আমি চাই যে গায়েবী মদতের ধরনটা এটা যেটা হয়েছে আলহামদুলিল্লাহ এটা সত্যি সত্যি প্রশংসনীয় এবং হয়তো বড় একটা ইফেক্ট রাখবে। মহাত্মা গান্ধী স্টাইলের যে মদতটা আর কি, মহাত্মা গান্ধী স্টাইল এই কারণে বললাম যে অহিংস গায়েবী মদত আসছে, বাট আমি চাই আবাবিলাস হোক, শিলাবৃষ্টি হোক, অগ্নিবৃষ্টি হোক, কিছু একটা হোক, সবার না, যারা যারা এই ঘটনাগুলোর সাথে মানে ইসরায়েলের যে সকল সেনারা, যে সকল আর্মি অফিসাররা, যে সকল রাজনৈতিক নেতারা, আরবের মধ্যেও যারা যারা আছে, এদের প্রত্যেকের বাড়িতে একটা একটা ছোট্ট পাথরের টুকরা পড়ুক, একদম ছিদ্দা মানে চ্যাপ্টার ক্লোজ হোক, হয়তো বা কোনো এক সময় ঘটবে। যাই হোক, পজিটিভ জিনিস হচ্ছে যে আমাদের বীরদেরকে দীর্ঘ একটা সময় সোশ্যাল মিডিয়ার আজকের এই অভূতপূর্ব কি বলা হয়েছে ধরেন যে চাকচিক্য ভূমিকা আমরা মুহূর্তের মধ্যে জানতে পারতেছি। এগুলোর আগে কিন্তু তারা যা জানাই তো আমরা জানতাম। ওই জানাজানির খেলায় বীরদের নিয়ে, আমাদের ফিলির বীরদের নিয়ে সারা পৃথিবীতে একটা বকবাস ছড়াই দেওয়া হয়েছিল এরা সন্ত্রাসী। কিন্তু আজকে পৃথিবী দেখছে, গেল 2-3 বছর আগেও বীরদেরকে যারা সন্ত্রাসী ভাবতো, আজকে সেই সন্ত্রাসীদের পক্ষে অমুসলিম রাষ্ট্র, এমনকি খুবই শান্তিকামী একটা রাষ্ট্র, ভালো রাষ্ট্র নেদারল্যান্ডস, তাদের দেশের জনগণ যেই ভালোবাসা দেখিয়েছে, আমি তাদেরকে স্যালুট দিই ভাই। এটা অন্যরকম লাগছে, ভালো লাগছে আমার কাছে। ইসরায়েল যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডস সরকারের কঠোর অবস্থান যে লক্ষাধিক মানুষ, ভাবা যায় লক্ষ লক্ষ মানুষ, এরা 98% অমুসলিম, লক্ষাধিক মানুষ তারা আপনার হেগ শহরে অভূতপূর্ণ এক বিক্ষোভের আয়োজন করেছে। আয়োজকরা বলছিল শহরের মধ্য দিয়ে 1 লক্ষেরও বেশি মানুষ মিছিল করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অমুসলিম কোন রাষ্ট্রে এমন দৃশ্য পৃথিবী দেখে নাই যেটা গতকালকে দেখা হয়েছে। বলা হচ্ছে এখানে সমাজের সকল স্তরের মানুষ আছেন, নেদারল্যান্ডসের বিভিন্ন শহর থেকে তারা এখানে এসেছেন, আর যারা আসছিলেন বেশিরভাগই লাল পোশাক পরে প্রতিবাদ জানান তারা। এখন কেন এই রেড মার্কিং ড্রেস? তাদের বক্তব্য তাদের সরকার ইসরায়েলের বিরুদ্ধে একটা রেড লাইন টানতে হবে, যার অর্থ কি? যার অর্থ বাণিজ্য এবং অস্ত্র আমদানি এবং রপ্তানি সকল কিছুকে সমর্থন দেওয়াটা বন্ধ করতে হবে নেদারল্যান্ডস সরকারের। মিছিলটি আন্তর্জাতিক বিচার আদালত, আপনারা তো জানেন নেদারল্যান্ডসের হ্যাগেতে কিন্তু আন্তর্জাতিক অপরাধ বিচার আদালত, যেটা আন্তর্জাতিক বিচার আদালতের এলাকা অতিক্রম করে এবং এই আদালতে একটা মামলা শুনানিতে আছে। সম্প্রতি নেদারল্যান্ডস সরকার ব্রাজিলসে একটি চিঠি পাঠিয়ে
ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের যে অ্যাসোসিয়েশনের চুক্তি আছে, অর্থাৎ মুক্ত বাণিজ্য পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছেন। তারা ইসরায়েলকে এই মুহূর্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসাবে দেখছে। কিন্তু বিক্ষোভকারীদের মন্তব্য খালি লিখিত লেখা দিয়ে দিলে হবে না, এটাকে বাস্তবায়ন করেন, কারণ এগুলা অনেকদিন হয়ে গেছে আর সরকারের উচিত অ্যাকশনে যাওয়া। আর আগামী মঙ্গলবারেও ব্রাজিল যে এই সমস্ত বিষয় নিয়ে একটি সভা হবে, আর এই প্রতিবাদটা ওই বৈঠকের আগে একটা চাপ তৈরি করবেন নেদারল্যান্ড সরকারের উপর, এমনটাই ভাবছে আয়োজকরা। যেখানে আমাদের মুসলিম বিশ্বের সুলতান এরদোয়ান, তারপর হচ্ছে সৌদির যুবরাজ, দুবাইয়ের শেখেরা, এরা সবাই ট্রাম্পের একসাথে বসে সান্ডার তেল খাচ্ছে। আর তারপর হচ্ছে আপনার কি বলা হয় যে অস্ত্র বেচা কিনা চলতেছে। আর সিরিয়ার সাথে অন্যান্য দেশের সাথে ইসরায়েলকে কিভাবে বন্ধু বানানো যায় সেই ধরনের চুক্তিতে ব্যস্ত। ওয়াও! তবে মাওলার গায়েবী মদত আরেকটু ফাস্টেস্ট চাই অন্য ওয়েতে, আমি যেটা দেখে মনে হইতো ইয়াস অন্যায়কারীরা দেখো, মানে এরকম বড় বড় অন্যায়কারী, ছোটখাটো অন্যায়কারী আমরা অনেকে আছি, টুকটাক মিথ্যা কথা কইয়ালাই, গরিব মানুষ টুকটাক এরকম বলি, হ্যাঁ, বউরে দুটা মিথ্যা কথা বলি, জামাইরে দুটা বলি, বন্ধুরে বলি, না মানে যেসব মিথ্যাতে মানুষের জীবন মরণ ক্ষতি হয় না। প্রিয় দর্শক, গত কদিন ধরেই বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন লোকের মুখে একটা কথা উচ্চারিত হচ্ছে এবং সেই কথাটা প্রশ্ন আকারে আমার কাছে পর্যন্ত এসেছে। আমাকে সরাসরি অনেকে জিজ্ঞাসা করেছে, আসলে দেশে সেনাবাহিনীর মধ্যে কি কোনো অস্থিরতা দেখা দিয়েছে? সেনাবাহিনীর মধ্যে হচ্ছেটা কি? অথবা যদি আমি একটু ঘুরিয়ে বলি, সেনাবাহিনীকে নিয়ে কি হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আলোচনা করা একটু জরুরি হয়ে গিয়েছে। এই কথাটা আমার কাছে আসছে, আমাকে বলা বলি করছে, প্রশ্ন করছে, সেটা আরো 2-1 দিন হয়ে গেল। আমি আরো আগেই করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে করিনি। আমি ভেবেছি যে এই একটা সেক্টরকে অন্ততপক্ষে বিতর্কের বাইরে রাখা উচিত, কারণ এটাকে নিয়ে বিতর্ক করলে, এটাকে নিয়ে কচলাকচলি করলে সেটা কারোর জন্যই ভালো কিছু হয় না। এটা একটা শৃঙ্খলা বাহিনী, তাদেরকে একটা নিয়মের মধ্যে চলতে হয়, তাকে নিয়মের মধ্যে থাকতে দেওয়া উচিত। তাদের জন্য অপ্রয়োজনীয় প্রশংসা যেমন ভালো কিছু নয়, ঠিক একইভাবে তাদেরকে ইরিটেট করা, মানে খোঁচাখুচি করা, এটাও কোনো ভালো ব্যাপার নয়। বাট এই পরের কাজটা আমরা ইদানিং প্রায়ই দেখি। বিদেশ থেকে কিছু কিছু ইউটিউবার আছেন, কিছু কিছু সোশ্যাল নিজেদেরকে তারা আপনার অ্যাক্টিভিস্ট বলেন, তারা আছেন, তারা বেশ অশ্লীল শব্দ ব্যবহার করেন এই বাহিনীর বিভিন্ন কর্মকর্তা সম্পর্কে, বাহিনীর মানে আপনার কর্মকাণ্ড সম্পর্কে। এটা একটা পুরো জাতির জন্য মনে করে একটা মানে ভয়ঙ্কর একটা খারাপ ব্যাপার। যাই হোক, আজকে আলোচনাটা আমি কেন করতে এলাম সেটা বলি। আজকে আমরা দেখলাম, হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিভিন্ন পত্রিকার যে অনলাইন ভার্সন অথবা আমরা তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানেও দেখলাম একটা ভিডিও বা লাইভ দেখেছি আমি। সেটা হলো প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ। প্রথম দেখলাম সমাবেশটি একটা অবস্থান ধর্মঘটের মতো। সেটা হলো অবসরপ্রাপ্ত বা বঞ্চিত বা পদচ্যুত, চাকরিচ্যুত এই সেনা সদস্যদের একটা সমাবেশ। তারপরে আবার দেখলাম যে তার সামনে প্রচুর সেনাবাহিনীর লোকজন প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে, প্রহরা দিচ্ছে। আবার তারপরে আরেকটা দৃশ্য দেখলাম যে সেনাবাহিনীর কয়েকটা গাড়ি, এবং গাড়িগুলোতে মানে যে সামনের যে প্ল্যাকার্ড দেখলাম, নাম্বার প্লেটগুলো দেখলাম, মনে হলো যে বিগ অফিসার তারা হবে, সিনিয়র কোনো অফিসার। তারা দেখলাম যে কয়েকটা গাড়ি প্রেস ক্লাবের মধ্যে ঢুকলো। সাধারণত প্রেস ক্লাবে সেনাবাহিনীর কোনো কাজ নেই। সেনাবাহিনী গাড়ি এভাবে ঢুকেছে অতীতে, আমি খুব নিকট অতীতে অথবা দূরবর্তী অতীতে আমি মনে করতে পারছি না প্রেস ক্লাবে সেনাবাহিনীর কি কাজ, কিন্তু তারা গেলেন। বিষয়টা কিছুই নয়, ওই যে চাকরিচ্যুত যারা পুনর্বহালের জন্য অথবা তাদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আন্দোলন করছিলেন, তাদের সঙ্গে বৈঠক করার জন্য তারা গিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত আমি যতটুকু জানি, যতক্ষণ পর্যন্ত আমি জানি বৈঠক চলছিল, হয়তো এই বৈঠক একসময় শেষ হয়ে যাবে। কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন করিনি, সেটা হলো গিয়ে যে যারা নাকি এই আন্দোলনটা করছিলেন, মানে তারা কে, তারা কারা, তাদের আন্দোলনের পেছনে কারণটা কি? আমি যৌক্তিকতার আলোচনায় যাব না, আমি খালি কারণটা নিয়ে উল্লেখ করতে চাচ্ছি। তারা কেন আন্দোলন করছেন? তাদের দাবিটা হলো যে বিভিন্ন সেক্টরে, যেমন প্রশাসনে অথবা অন্যান্য কোনো সেক্টরে আওয়ামী লীগ আমলে অনেককে অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। আবার সরকারি চাকরিতে কিন্তু একটা নিয়ম আছে, যদি কাউকে সরকারি চাকরিজীবীকে বরখাস্ত করা হয় তাহলে সে কিন্তু তার সমস্ত দেনা পাওনা, পেনশন, গ্র্যাচুইটি, এগুলি কিছুই আর পায় না। মানে এটা একটা ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে দাঁড়ায়। অনেকে বলেন না আপনারা যে সরকারি চাকরি মানে আরামের চাকরি। হ্যাঁ, আরামের চাকরি। অনেকে বলেন যে পরবর্তী ভবিষ্যতের জন্য একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ থাকে, সেটাও ঠিক আছে। কিন্তু যদি আপনি বরখাস্ত হয়ে যান কোনো কারণে, যদি আপনাকে বরখাস্ত করা হয়, তাহলে কিন্তু আপনি কিছুই পাবেন না। এই যে কিছু না পাওয়ার ভীতি, আমরা যখন বলি যে সরকারি কর্মচারীরা কেন সরকার এত আজ্ঞাবহ হয়, এর কারণ কিন্তু ওইটা, ওই কিছু না পাওয়ার ভীতি।
যে কোনো সময় যে কোনো ছুতা নাতায় আপনাকে কিন্তু বরখাস্ত করে দিতে পারে। বরখাস্ত করে দেওয়ার অর্থ হলো আপনি আর তার সুযোগ সুবিধা পেনশনে কিছুই পাবেন না, আপনাকে শূন্য হাতে বিদায় নিতে হবে। তো এই ধরনের বরখাস্ত কিন্তু সেনাবাহিনীতেও হয়েছে এবং সেগুলো আমরা তো শুনতে পাইনি। সেনাবাহিনী অনেক খবরই কিন্তু বাইরে আসে না, শোনা যায় না। তো এখানেও তাই হয়েছে। এবং তারা আওয়ামী লীগ সরকারের পতনের পর, শেখ হাসিনার বিদায়ের পর, তারা সঙ্গত কারণে তারা দাবি করেছে যে আমাদের সেই চাকরিচ্যুতি যা করা হয়েছে সেগুলোর ব্যাপারে একটা সুবিচার করা হোক। সুবিচার মানে অনেক হয়তো চাকরি ফেরত চেয়েছেন, তার চাকরির বয়স আছে এবং তিনি মনে করেন তাকে চাকরি থেকে বাদ দেওয়াটা অন্যায় হয়েছে, সেটা হয়তো ফেরত পাবেন। আবার কেউ হয়তো ফেরত পেতে চাচ্ছেন না, ওনারা চাচ্ছেন ওনাদের যা যা দেনা পাওনা আছে সেটা যেন সঠিক নিয়মে মিটিয়ে দেওয়া হয় এবং পরবর্তী জীবনে যেন তারা পেনশনটা পান। এই সমস্ত দাবিগুলো নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত আমি মনে করি। আমি যতটুকু জেনেছি, আমাদের আইসপিআর একটা বিজ্ঞপ্তিও ছিল যে 802 জন এরকম ব্যক্তি তারা আবেদন করেছে সেনাবাহিনীর কাছে যে আমাদের এই ব্যাপারে বিচার করা হোক, আমার সুবিচারটা আমরা চাই, আমরা ন্যায্য বিচার চাই। এবং তার মধ্যে এরই মধ্যে যতটুকু আমি জেনেছি শতাধিক প্রায় 106টার মতো আবেদনপত্র চূড়ান্ত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট রেকর্ডে পাঠানো হয়েছে। মানে এগুলো খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে। আর বাদ বাকি যে 696টা আবেদনপত্র আছে সেগুলো নিয়ে একটু সময় লাগবে, বাট এগুলো যাচাই বাছাই চলছে। তার মানে পুরো জিনিসটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে আছে। এই সময়ে তারা আন্দোলনের নামছেন। এখন কথা হলো আন্দোলনটা কেন? সেনাবাহিনীর পক্ষ থেকে তো বলা হয়েছে তারা এই কাজগুলো করে দিচ্ছে। এর মধ্যে জাহাঙ্গীরকে তারা সমাবেশ করতে চাইল এবং সেই জন্য দেখলাম যে এর মধ্যে কালকেই তো বোধহয় দেখলাম যে সেনাবাহিনীর এই সেনানিবাসের আশেপাশে কয়েকটা জায়গায় সমাবেশের করার ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো এই ধরনের নিষেধাজ্ঞা আমরা আগেও বহুবার দেখেছি বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়, কিন্তু সেনানিবাসের আশেপাশে নিষেধাজ্ঞা কেন? এটা কিন্তু কখনো আমরা এরকম ভাবে দেখিনি। অথবা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোকজনই বা কেন এরকম ভাবে বিক্ষোভ, সমাবেশ, অবস্থান, ধর্মঘট এগুলি করছেন, এটাও এরকম কখনো আগে আমরা দেখিনি। তো এটা তখন হতে পারতো যদি তারা এটা নিয়ে খুব একটা দীর্ঘ সূত্রতা আমাদের ফালিয়ে দিত। যদি তো 9 মাস হয়েছে এরা এসেছে, 9 মাস তাদের দাবিটা কতদিন আগে সেটা আমি জানি না, যাও এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু বিক্ষোভটা কেন? আমার কাছে এই বিক্ষোভের বিষয়টা আমার কাছে কিন্তু পছন্দ হয়নি। যাদেরটা গৃহীত হবে, যাদেরকে বলা হবে যাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হোক, যাদের নিশ্চয়ই তাদের এই মাঝখানে যে পায় নাই এগুলিও নিশ্চয়ই দেওয়া হবে, একটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট তো থাকবে, এটা অন্ততপক্ষে আমি মনে করি। সেক্ষেত্রে কেন এই ধরনের একটা বিক্ষোভই করতে হচ্ছে তাও সেনানিবাসের আশেপাশে অথবা প্রেস ক্লাবের মতো জায়গা, যেখানে করার অর্থই হচ্ছে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেওয়া? এটা কি পৃথিবীর অন্য কোনো দেশে হলে সম্ভব? আমাদের এখানে হচ্ছে কেন? এই জায়গাটা নিয়ে আমার প্রশ্ন। এর পিছনে কি অন্য কোনো কারণ আছে? কেউ কি সেনাবাহিনীকে নিয়ে খেলছে? কেউ কি সেনাবাহিনীর ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে? দেখুন, সেনাবাহিনীর ইমেজটা কি? আমরা সেনাবাহিনীর অনেক বদনাম করে থাকি, আমরা বিভিন্ন সময় বলি, বিভিন্ন আমাদের পট পরিবর্তনে সেনাবাহিনীর নানা রকম ভূমিকা থাকে, কখনো ইতিবাচক ভূমিকা, কখনো নেতিবাচক ভূমিকা, কখনো কখনো ক্ষমতা দখলের মতো কাজও তারা করেছে, একাধিকবারই করেছে। সেই ক্ষমতা দখল যখন হয়ে যায় তখন সেটা নিয়ে নানা রকম আবার কিচ্ছা কাহিনীও হয়, সেগুলো আলাদা। আবার আমরা এবার কি দেখেছি? এবার যে এই হাসিনা সরকারের যে পতনটা হলো, সেই পতনে সেনাবাহিনীর ভূমিকাটা কি ছিল? সেই ভূমিকাটা কিন্তু ছিল ইতিবাচক। ইতিবাচক মানে কি? আমার বিবেচনায় ওই সময় সেনাবাহিনী এমন একটা ভূমিকা না রাখলে কি হতো জানি না, তবে 5ই আগস্টে যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতেন না এটা আমি নিশ্চিত। সেনাবাহিনীর ভূমিকা ছিল জনগণের পক্ষে। সেনাবাহিনীর ভূমিকা, সেনাবাহিনী কিন্তু সরকারের একটা অংশ, কিন্তু সরকারের অংশ হয়েও এবারের এই গণ আন্দোলনের সময় অগাস্ট মাসের 5 তারিখে সেনাবাহিনী কিন্তু সরকারের পক্ষে কাজ করেনি, বরং জনগণের পক্ষে কাজ করেছে। আমি তো মনে করি এই জন্য সেনাবাহিনীর যিনি প্রধান, সেনাপ্রধান এবং পুরো সেনাবাহিনী সবাইকে সাধুবাদ দেওয়া উচিত। আমরা সেই কাজটা না করে কদিন যেতে না যেতে আমরা দেখলাম এই উস্কানিটা বেসিক্যালি এসেছে ওই প্যারিসে অবস্থানরত ভদ্রলোকের কাছ থেকে, তারপরে আমেরিকার অবস্থানরত তার আরেক ইয়ার দোস্তের কাছ থেকে দেখলাম তারা নানাভাবে সেনাপ্রধানকে নিয়ে নানা রকম মানে কিচ্ছা কাহিনী, অশ্লীল কথাবার্তা বলতেছেন। তারা বলতেছেন যে এই সেনাপ্রধান কিভাবে শেখ হাসিনার আত্মীয়, দেখা যায় উনি ওই ইন্ডিয়ার দালাল, অমুকের দালাল, তোমাকে বলতেছেন। আচ্ছা, উনি যে শেখ হাসিনার আত্মীয়, এটা কি এখন নাই? এখন যেমন আছেন, আগে ছিল না? ছিলেন, উনি তো আত্মীয় ছিলেন। উনি আত্মীয় হয়েও তো ওনার আত্মীয়ের পক্ষে যান নাই, বরং জনগণের পক্ষে আসছেন। এই ভূমিকাটাকে কি আপনি মূল্যায়ন করবেন না? আমি বুঝি না ওনার বিরুদ্ধে খেপিয়ে দিয়ে লাভ কি? ওনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা কেন চলছে? তো বিদেশে বসে বসে, এবং তার এখানে কিছু মুরিদ টুরিদ আছে, ওই ব্রাহ্মণ পীরের কিছু মুরিদ আমাদের এখানে আছেন, তারা এটা নিয়ে লাফালাফি করছে কেন? এবং এদের ব্যাপারে সরকার কোনো ভূমিকা দিচ্ছে না। আমি যতটুকু জানি এই সরকারের উপর ওই 2 ব্যক্তির প্রচন্ড প্রভাব, তারা যাকে যাকে নিয়োগ করতে বলা হয় তাকে নিয়োগ করা হয়। এবং এখন আমাদের এখানে একজন ব্যক্তি আমাদের এখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে নিয়োগ করা হয়েছে, তাকে নিয়োগ করার পর ওই প্যারিসের অবস্থানত ভদ্রলোকের শেখ উল্লাস উনি বলেছেন যে এইটা একটা মহান নিয়োগ হয়েছে। তার মানে তখন বোঝাই গিয়েছিল উনি তারই প্রার্থী ছিলেন, তারই ক্যান্ডিডেট উনি।
দেখুন এগুলি কেন, এগুলির মাধ্যমে আমরা আসলে কি করতে চাচ্ছি? আমরা কি যে সেনাবাহিনী জনগণের পক্ষে থাকলো আমাদের আন্দোলনের সময়, তাকে আমরা কেন জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছি? তাকে আমরা কেন জনগণের কাছে অজনপ্রিয় করতে চাচ্ছি? এর পেছনে উদ্দেশ্যটা কি? দেখুন অনেক আলোচনা হচ্ছে সরকারের প্রায়োরিটি কি। আমরা ভেবেছিলাম, আমরা বলেছিলাম যে এই সরকারের প্রায়োরিটি হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং প্রয়োজনীয় কিছু ক্ষেত্রে সংস্কার করা। এখন সংস্কারের সংজ্ঞা শুনছি যে কোনো কিছু করাই মানে নাকি সংস্কার। চিটাগাং পোর্টের সবচেয়ে চালু এবং সবচেয়ে লাভজনক টার্মিনালটাকে বিদেশিদের হাতে দিয়ে দেওয়া নাকি সংস্কার। আরাকানে মিয়ানমারের অভ্যন্তরীণ যে যুদ্ধ চলছে, সেই অভ্যন্তরীণ যুদ্ধে মিয়ানমারের জান্তা বিরোধী যে শক্তিটা আছে আরাকান আর্মি এবং তাদের দখলকৃত যে রাখাইন প্রদেশ, সেই এলাকায় মানবিক করিডোর নামে একটা করিডোর দেওয়া, এটাও নাকি সংস্কার। এবং এই সংস্কারের কাজগুলো নির্বিঘ্নে করার জন্যই কি এই কাজগুলি হচ্ছে? এই সবার মধ্যে সবার দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যান্য কাজ কতটা দ্রুত হচ্ছে জানি না, কিন্তু এই সংস্কারের কাজগুলো কিন্তু খুব দ্রুত হচ্ছে। এগুলো নিয়ে আন্দোলনের সময় কি এই ধরনের প্রস্তাব ছিল যে আমাকে এই করিডোর দিতে হবে, আমাদের পোর্টকে অন্য বিদেশিদের কাছে দিয়ে দিতে হবে, বিদেশি ফার্মের কাছে? এটা কি আন্দোলনের চেতনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল? কিন্তু এটাও নাকি সংস্কার। তো এগুলো কেন? এগুলো নিয়ে ডিটেল আলোচনা আমরা আরো করবো। আমি আজকে করতে চাইনি, কিন্তু আমি এখন মনে করছি এই আলোচনাগুলো করা জরুরি। কিন্তু একটা কথা বলবো যে কি হচ্ছে সেনাবাহিনী নিয়ে বা কি হচ্ছে, আর সেনাবাহিনীর ভেতরেই বা কি হচ্ছে। তবে আমরা তো একদম বিচ্ছিন্ন প্রাণী না, আমাদেরও তো আত্মীয় স্বজন আছে কিছু, তাই না? লোকজন আছে, পরিচিত লোকজন আছে। তো আমার যেটা মনে হয় ভেতরে কিছু হচ্ছে না, তাদেরকে নিয়ে কিছু করার চেষ্টা হচ্ছে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।